জানোই তো সেদিন কি কাণ্ড, একবার তলিয়ে গিয়েছিলাম আর কি, কিন্তু তলায় কোথায় যে ফুটো হয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। না মাথা ধরা, না মাথা ঘোরা, না গায়ে কোথাও ব্যথা, না পেটের মধ্যে একটু খোঁচাখুচির তাগিদ। যমরাজার চরগুলি খবর আসার সব দরজাগুলো বন্ধ করে ফিসফিস করে মন্ত্রণা করছিল। এমন সুবিধে আর হয় না। ডাক্তারেরা কলকাতার 90 মাইল দূরে। সেদিনকার এই অবস্থা। সন্ধে হয়ে এসেছে, বারান্দায় বসে আছি। ঘন মেঘ করে এলো, বৃষ্টি হবে বুঝি। আমার সভাসদরা বললে, ঠাকুরদা, এক সময় শুনেছি তুমি মুখে মুখে গল্প বলে শোনাতে, এখন শোনাও না কেন? আর একটু হলেই বলতে যাচ্ছিলুম, ক্ষমতায় ভাটা পড়েছে বলে। এমন সময় এক বুদ্ধিমতী বলে উঠলেন, আজকাল আর বুঝে তুমি পারো না, এটা সহ্য করা শক্ত। এ যেন হাতির মাথায় অঙ্কুশ। আমি বুঝলুম আজ আমার নিস্তার নেই। বললুম, পারিনি যে তা নয়, পারি, তবে কি না বাকিটা আর বলা হলো না। মনে মনে তখন রাজপুতরা থেকে গল্প তলব করতে আরম্ভ করেছি। খানিকটা কাশল। এবার বললুম, রসো রসো, একবার একটুখানি দেখে আসি, কে যেন এলো। কেউ আসেনি। শেষকালে বসতে হলো। যমদূতগুলো মোটের উপর হাদা, একটু নড়তেই গেলে ধূপধাপ করে শব্দ করে। আর তাদের কাছে শেল শুল ছেড়ি ছোড়াগুলো ঝনঝনিয়ে ওঠে। সেদিন কিন্তু একেবারে নিঃশব্দ। সন্ধ্যা হয়েছে, পথিক চলেছেন গরুর গাড়িতে করে। পরদিন সকালে রাজমহলে পৌঁছলে নৌকা তাকে নিয়ে যাত্রা করবেন পশ্চিমে। তিনি রাজপুত, তার নাম অরিজিৎ সিংহ। বাংলাদেশের ছোট কোনো রাজার ঘরে সেনাপতির কাজ করতেন। ছুটি নিয়ে চলে এসেছেন রাজপুতনায়। রাত্রি হয়ে এসেছে। গাড়িতে বসে বসে ঘুমিয়ে পড়ছেন। হঠাৎ এক সময় জেগে উঠে দেখলেন গাড়ি চলেছে বনের মধ্যে। গাড়োয়ানকে বললেন, ঘাটের রাস্তা ছেড়ে এখানে কেন? গাড়োয়ান বললেন, আমাকে চিনলেই বুঝবেন কেন। তার পাগড়িটা অনেকখানি আড় করে পরা ছিল। সোজা করে পড়তেই অরিজিৎ বললেন, চিনেছি, ডাকাতের সর্দার পরাক্রম সিংহের চর তুমি। অনেকবার তোমার হাতে পড়েছিলুম, এড়িয়ে এসেছি। সে বললে, ঠিক ঠাউরেছেন, এবার এড়াতে পারছেন না, চলুন আমার মনিবের কাছে। অরিজিৎ বললেন, উপায় নেই, যেতেই হবে, কিন্তু তোমাদের ইচ্ছা পূর্ণ হবে না। গাড়ি চলল বনের মধ্যে। এর আগের কথাটা একবার খুলে বলা যাক। অরিজিৎ বড় ঘরের ছেলে। মোগল সম্রাট তার রাজ্য নিল কেড়ে। তিনি এলেন বাংলাদেশে পালিয়ে। এখান থেকে তৈরি করে একদিন তার রাজ্য ফিরিয়ে নেবেন, এই ছিল তাঁর পণ। একদিন পরাক্রম সিং মুসলমানদের হাতে তার বিষয় সম্পত্তি হারিয়ে ডাকাত দল বানিয়েছিলেন। তার মেয়ের বিবাহের বয়স হয়েছে, অরিজিতের সঙ্গে বিবাহ হয়, এই ছিল তার চেষ্টা। কিন্তু জাতিতে তিনি অরিজিতের সমান দরের ছিলেন না। তার ঘরের মেয়েকে বিবাহ করতে রাজি নন অরিজিৎ। রাত্রি ভোর হয়ে এসেছে। তাকে পরাক্রমের দরবারে এনে দাঁড় করালে পরাক্রম বললেন, ভালো সময় এসেছ, বিয়ের লগ্ন পড়বে আর দুদিন পরে, তোমার বরসজ্জা সব তৈরি। অরিজিৎ বললেন, অন্যায় করবেন না, সকলেই জানে আপনার গোষ্ঠীতে মুসলমান রক্তের মিশেল ঘটেছে। পরাক্রম বললেন, কথাটা সত্য হতেও পারে, সেই জন্য তোমার মতো উচ্চকুলের রক্ত মিশেল করে আমার বংশের রক্ত শুধরে নেবার এতদিন চেষ্টা করেছে। আজ সুযোগ এলো। তোমার মানহানি করব না, বন্দি করে রাখতে চাই না, ছাড়া থাকবে। একটা কথা মনে রেখো, এই বন থেকে বেরোবার রাস্তা না জানলে কারুর সাধ্য নেই এখান থেকে পালায়। মিছে চেষ্টা করো না, আর যা ইচ্ছে করতে পারো। রাত্রি অনেক হয়েছে, অরিজিতের ঘুম নেই। বসেছেন এসে কাশী নদীর ঘাটে বটগাছের তলায়। এমন সময় একটি মেয়ে, মুখ ঘুমটায় ঢাকা, তাকে সে বললে, আমার প্রণাম নিন, আমি এখানকার সর্দারের মেয়ে, আমার নাম রঙ্গন কুমারী, আমাকে সবাই চন্দনী বলে ডাকে। আপনার সঙ্গে পিতাজি আমার বিবাহ অনেকদিন থেকেই ইচ্ছা করে রেখেছেন। শুনলেম আপনি রাজি হচ্ছেন না, কারণ কি বলুন আমাকে? আপনি কি মনে করেন আমি অস্পৃশ্য? অরিজিৎ বললেন, কোনো মেয়ে কখনো অস্পৃশ্য হয় না, শাস্ত্রে বলেছে।
তবে কি আমাকে দেখতে ভালো নয় বলে মনে হয় আপনার ধারণা? তাও নয়, রূপের সুনাম আছে, আমি দূর থেকে শুনেছি। তবে আপনি কেন কথা দিচ্ছেন না? অরিজিৎ বললেন, কারণটা খুলে বলি। করঞ্জরের রাজকন্যা নির্মল কুমারী আমার বহু দূর সম্পর্কের আত্মীয়া। তার সঙ্গে ছেলেবেলায় একসঙ্গে খেলা করেছি। তিনি আজ বিপদে পড়েছেন। মুসলমান নবাব তার পিতার কাছে তার জন্য দূত পাঠিয়েছিলেন। পিতা কন্যা দিতে রাজি না হওয়াতে যুদ্ধ বেঁধে গেল। আমি তাকে বাঁচিয়ে আনব ঠিক করেছি। তার আগে আর কোথাও আমার বিবাহ হতে পারবে না, এই আমার পণ। করঞ্জর রাজ্যটি ছোট, রাজার শক্তি অল্প, বেশি দিন যুদ্ধ চলবে না জানি, তার আগেই আমাকে যেতে হবে। চলছিলাম সে রাস্তায়, পথের মধ্যে তোমার পিতা আমাকে ঠেকিয়ে রাখলেন। কি করা যায় তাই ভাবছি। মেয়েটি বললে, আপনি ভাববেন না, এখান থেকে আপনার পালাবার বাধা হবে না। রাস্তা আমি জানি। আজ রাত্রেই আপনাকে বনের বাইরে নিয়ে ছেড়ে দেব। কিছু মনে করবেন না, আপনার চোখ বেঁধে নিয়ে যেতে হবে। কেননা এ বনের পথের সংকেত বাইরের লোককে জানতে দিতে চণ্ডেশ্বরী দেবীর মানা আছে। তাছাড়া আপনার হাতে পরাবো শিকল, তার যে কি দরকার পথেই জানতে পারবেন। অরিজিৎ চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় ঘন বনের মধ্য দিয়ে চন্দনীর পিছন পিছন চললেন। সেই রাত্রে ডাকাতের দল সবাই ভাং খেয়ে বেহোশ। কেবল পাহারার যে সর্দার ছিল সেই ছিল জেগে। সে বললে, চন্দনী, কোথায় চলেছ? চন্দনী বললে, দেবী মন্দিরে। ওই বন্দিটিকে? বিদেশি, ওকে দেবীর কাছে বলি দেব, তুমি পথ ছেড়ে দাও। সে বললে, একলা কেন? দেবীর আদেশ, আর কাউকে সঙ্গে নিয়ে যাওয়া নিষেধ। ওরা বনের বাইরে গিয়ে পৌঁছল। তখন রাত্রি প্রায় শেষ হয়ে এসেছে, হয়েছে ভোর। চন্দনী অরিজিৎকে প্রণাম করে বললে, আপনার আর কোনো ভয় নেই। এই আমার কঙ্কন, দরকার হলে পথের মধ্যে কাজে লাগতে পারে। অরিজিৎ চললেন দূর পথে। নানান বিঘ্ন কাটিয়ে যতই দিন যাচ্ছে ততই ভয় হতে লাগল। সময় মতো হয়তো পৌঁছতে পারবেন না। বহু কষ্টে করঞ্জর রাজ্যের কাছাকাছি যখন গিয়েছেন, খবর পেলেন যুদ্ধের খবর ভালো নয়। দুর্গ বাঁচাতে পারবে না। আজ হোক কাল হোক মুসলমানেরা দখল করে নিতে পারবে, তাতে সন্দেহ নেই। অরিজিৎ আহার নিদ্রা ছেড়ে প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যখন দুর্গের কাছাকাছি গিয়েছেন, দেখলেন সেখানে আগুন জ্বলে উঠেছে। বুঝলেন মেয়েরা জহরব্রত নিয়েছে, হার হয়েছে, তাই চিতা জ্বালিয়েছে মরবার জন্যে। অরিজিৎ কোনো মতে দুর্গের কাছে পৌঁছলেন। তখন সমস্ত শেষ হয়ে গিয়েছে। মেয়েরা আর কেউ নেই। পুরুষেরা তাদের লড়াই শেষ করেছে। নির্মল কুমারী রক্ষা পেল, কিন্তু সে মৃত্যুর হাতে, তার হাতে নয়। এই দুঃখ মনে পড়ল। চন্দনী তাকে বলেছিল, তোমার কাজ শেষ হয়ে গেলে তোমাকে এখানেই ফিরতে হবে। সেই জন্য যতদিন হোক আমি পথ চেয়ে থাকব। তারপর 2 মাস চলে গেল। ফাল্গুনের শুক্লপক্ষে সে বনের মধ্যে পৌঁছলেন। শাঁখ বেজে উঠল, সানাই বেজে উঠল। সবাই পরল নতুন পাগড়ি লাল রঙের, গায়ে উড়ালো বাসন্তী রঙের চাদর। শুভলগ্নে অরিজিতের সঙ্গে চন্দনীর বিবাহ হয়ে গেল। এই পর্যন্ত হলো আমার গল্প। তারপরে বরাবরকার অভ্যাস মতো শোবার ঘরের কেদারায় গিয়ে বসলুম। বাদলার হাওয়া বইছিল, বৃষ্টি হবে হবে করছে। সুধাকান্ত দেখতে এলেন দরজার জানালা ঠিকমতো বন্ধ করা আছে কিনা। এসে দেখলেন আমি কেদারায় বসে আছি। ডাকলেন, কোনো উত্তর নেই। স্পর্শ করে বললেন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, চলুন বিছানায়। কোনো সাড়া নেই। তারপরে 64 ঘন্টা কাটল অচেতনে। দিন খাটুনির শেষে বৈকালে ঘরে এসে আরাম কেদারা যদি মেলে, গল্পটি মন গড়া, কিছু বা কবিতা পড়া, সময়টা যায় হেসে খেলে। হেথায় শিমুল বন, পাখি গায় সারাক্ষণ, ফুল থেকে মধু খেতে আসে, ঝোপে ঘুঘু বাসা বেঁধে, সারাদিন সুর সেধে, আধো ঘুম ঝড়ায় বাতাসে। গোয়াল পাড়ার গ্রামে মেয়েরা নদীতে নামে, কলরব আসে দূর হতে, চারিদিকে ঢেউ তোলে, বট ছায়ায় জলে দোলে, বালিকা ভাসিয়া চলে স্রোতে। দিয়ে জুঁই বেল জবা, সাজানো সুহৃদ সভা,
আলাপ প্রলাপ জেগে ওঠে, ঠিক সুরে তার বাঁধা, মুলতানে তান সাধা, গল্প শোনার ছেলে জোটে।